এটা সেই ঐতিহাসিক নাসিপুর রাজবাড়ি। এবার যাচ্ছি প্রবেশ পথ, আর সাথে আছে একটা দাদা। ভিতরে চলে এলাম। এবার সাথে আছে একটা দাদা, মানে এক্সপ্লেন করার জন্য জিনিসগুলো। এখানে তোমরাও নিতে পারো, 50 টাকা করে নিচ্ছে বাইরে। সেটা তোমরা মানে ভিডিও যদি করো তাহলে তোমাদের পক্ষে খুবই ভালো হবে, কারণ দাদা সব কিছু জানিয়ে দেবে, এক্সপ্লেন করে দেবে, ভালো করে বুঝিয়ে দেবে। কারণ যারা নতুন তারা তো সব কিছু জানো না। দাদা আপনার নাম? আমার নাম খোকন ঘোষ। ঠিক আছে, এবার আপনি জানিয়ে দেন আমাদেরকে, আমার তো আচ্ছা, কিছু বলার এবার নেই। আপনি আসুন। যে বাড়িতে ঢুকলেন বা প্রবেশ করলেন, এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিং এর বাড়ি। এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর, খাজনা আদায় করতেন, তার বাড়িতে এসছেন। পরে বলছি, আগে বাড়ির মডেলটা দেখুন, শোলা দিয়ে তৈরি। এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন। 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর ওই যে বোতলটি দেখছেন, টেস্টিং জার, মদের পাত্র, উনাদের অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন। মদের সঙ্গে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন, পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত। এরকম জিনিস বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। মানে এই যে এই বোতলটা আছে, এটা এটা মানে মদের বোতল বলছেন তো? হ্যাঁ, মদের বোতল, কিন্তু এটা মানে আলাদা ধরনের, মানে যদি কোনো পয়জন, মানে কোনো যদি বিষ টিষ মেশানো থাকতো তা মদের কালারটা চেঞ্জ হয়ে যেত বোতলের, তাই না? হ্যাঁ, এই যে এটা? দেখছেন জল্লাদের দেশ, ফাঁসি দেওয়া হতো, যেহেতু ব্রিটিশ পিরিয়ড, ফাঁসি ঘরও দেখবেন আপনারা। এগুলো এটা নথিপত্র। জাল্লাদের দেশ যেটা আছে এখানে, জাল্লাদের দেশ। নথিপত্র খাজনা আদায় করতেন, তারই কিছু কাগজ। এখানে নথিপত্র যেগুলো খাজনা আদায় করতো সেগুলো। এবার লকার বা সিন্ধুকগুলো দেখুন। সেই সময় কোনো ব্যাংক, পোস্ট অফিস ছিল না। বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্ধুকগুলো তারা ব্যবহার করতেন। এতে স্বর্ণ মুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন। এটাই ছিল তখনকার দিনে তাদের পার্সোনাল ব্যাংক। এই বর্গী আক্রমণ কার সময় হয়েছিল? নবাব আলীবর্দী। আর এই যে রোলারটা দেখছেন, যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন। এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন। এখানে মানে যে খাজনা দিতে পারতো না তাকে এই রোলারটা বুকের ওপরে চাপিয়ে খাজনা আদায় করতো, এরকম ব্যাপার। ভাই কিরকম সে ছিল, ভয়ানক মানুষ। আচ্ছা, এখানে দাঁড়ান। যে বাড়িতে এসছেন, এটা হলো রাজা দেবী সিং এর বাড়ি। উনি কিন্তু রাজা ছিলেন না, উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই রাজা হয়েছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বলা হতো। পানিপথ নাম শুনেছেন? পানিপথ থেকে এসেছিলেন উনি ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল সিরাজের দাদু আলীবর্দী, তারই দেওয়ান ছিলেন। 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ভেলেস্ট। নাম শুনেছেন তো? এই ভেলেস্ট সেই সময় 3টে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন এই দেবী সিং, রেজা খাঁ আর সীতাব রায়, তিনজনকে। বাংলা, বিহার, উড়িষ্যার। ইনি বাংলার দায়িত্বে, উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সীতাব রায়। তার ভিতরে রেজা খাঁ, দেবী সিং ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক। যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করতেন। শিখকে গরম করে আপনার সামনে, স্ত্রী হোক ছেলে হোক, চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলা, ইতিহাসও পড়ে থাকবেন বা শুনে থাকবেন। 76-এর মনান্তর বলা হতো, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176। এবার বাঁদিকে ঘুরে তাকান, যে ফাঁকা জায়গাটা দেখছেন, টোটালি জায়গাটা আজকে ধ্বংসস্তূপ। এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল। চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল শ্বেত পাথর দিয়ে। ওই যে স্ট্যান্ডগুলো দেখবেন লোহার, 4 কোণে 4টে, গ্যাস লাইট সিস্টেম ছিল, ওপরে সেট সিস্টেম। গার্ডেনের যে সার্কেলটা দেখছেন, ওখানে মঞ্চ ছিল। এই মঞ্চে হীরাবাই নাচ করতেন, তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত। দেখে নাও কিরকম মানে ছিল সে। এটা মানে পাপী মানুষদেরকেও হয়তো এরকম সাজা দিত না, মানে এই যে ছিল যেরকম সাজা দিয়েছে। আচ্ছা, আপনারা সিরিয়াল দেখেছেন, টিভি সিরিয়াল বেহুলা? এই যে আলপনা আঁকা দেখে নেন, প্রফুল্ল দেবী চৌধুরানী,
সিরিয়ালগুলো এখানে শুটিং হয়েছে। বাংলা সিনেমা প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, দানব, এইসব সিনেমাগুলো হয়েছে। আর দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে নাট মন্দির। ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত নসিপুরের, শ্রাবণ মাসে হয়। এখানে কলকাতার সবচেয়ে টপ টপ যাত্রাগান হতো। এখন অর্থ নেই, প্রথাটা আছে, লোকাল যাত্রাগান হয়। এখানটায় যেটা দেখছো মানে একটা আঁকা আছে, যেটা রঙ্গোলির মতো আঁকা আছে এখানে, মানে বলছে কিছু সিনেমা শুটিং হয়েছে আর সিরিয়াল হতো, সেটা হ্যাঁ আমি দেখেছি সিরিয়ালটা, কি বেহুলা নাকি বলছে, সেটাই সিরিয়ালে দেখেছি, মনে হচ্ছে। ওই যে টিনের গেটটা, ওটা জেলখানা, খাজনা দ্বারা দিতে পারতেন না, গরিব মানুষ ধরে এনে তাদের বন্দি। এই সামনে টিনের গেটটা, এবার চলে আসুন বিচারশালা, ফাঁসির ঘর। এটা হচ্ছে ফাঁসির ঘর। এবার জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালায় আনতেন, বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের তিনি ফাঁসি দিয়ে দিতেন। এই যে সামনে দেখে নেন যে প্লেটগুলো এই যে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে চেন থেকে 3টে হুক আছে, মধ্যের যে হুকটা ওই সোজা করে মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ। যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারাই নিয়ে যায়। আপনারা যখন এসছেন তারাও দেখতে এসেছিল, এই বাচ্চা খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়। মানে এখানটা অরিজিনালি ওরকমই ছিল, যেরকম ফাঁসির মানে থাকে মঞ্চ সেরকমই, কিন্তু কিছু বলছে যে দাদা বলছে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্যই মানে এখানে থানার মানে পুলিশ এসে এগুলো বন্ধ করে দিয়েছে, জায়গাটা পুরো নিপটে দিয়েছে, এরকম ব্যাপার, মানে যেন আর কারো যেন কোনো ক্ষতি না হয় সেজন্য। বিশ্বের সুন্দরী সেই নর্তকী, লখনৌর বিখ্যাত বাজি হীরাবাই, যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত। ওয়ারেন হেস্টিংসের ছবি। এই হলো দেবী সিং, যার বাড়িতে এসছেন বংশধর কীর্তিচাঁদ সিং, শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। এখানকার ঝুলন বিখ্যাত বললাম, এটা রামচন্দ্র দেবের মন্দির। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি, বহু মূল্যবান মূর্তি আছে। ঝুলনের সময় ঠাকুরগুলি যে বেদিটা দেখছেন এর উপরে সাজানো হয়, দর্শনার্থীর জন্য গেটও খুলে দেওয়া হয়। মোগল যুগের এই ভাস্কর্যগুলো দেখে নেন। পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়, আগ্রা তাজমহলে যাবে দেখতে পাবেন। ছেনিয়ার হাতুড়ি, এই ছিল উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে, তাই দিয়ে তৈরি করেছে কেটে কেটে এই মৌচাকের মতো। এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো এক করে, ছোট বড় পাবেন না। কি দিয়ে তৈরি করেছে এটা? ছেনিয়ার হাতুড়ি। ছেনিয়ার হাতুড়ি, এত সুন্দর, এত সুন্দর মৌচাকের মতো, দেখছেন না, কেটে কেটে। এটা ছেনিয়ার হাতুড়ি দিয়ে তৈরি করেছে, মানে ভেবে নাও তার হাতের কি জাদু ছিল। পাথরের জাল বলা হয়, পৃথিবীর বিখ্যাত, আগ্রা তাজমহলে যাবেন তাহলে দেখতে। এই যে এই গেটটা দেখুন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, নিচে যে সার্কেলটা দেখছেন, বেঁকানো যে আর্চটা ধনুকের মতো, একটা পাথরকে কেটে তৈরি। একটা পাথর জয়েন্ট থাকলে বলবেন, সব জয়পুরের শিল্পী দিবাকর ভাস্করের কাজ। আঙুলগুলো কেটে নেওয়া হয়েছিল, দ্বিতীয়বার এই জিনিস অন্য জায়গায় যেন আর না তৈরি করতে পারে। এটা তো সেই শাহজাহানের মতন কাহিনী হয়ে গেল। রাজাদের আঙুলগুলো কেটে নেওয়া হয়েছিল যেন দ্বিতীয়বার জন্য এরকম না করতে পারে। এটা যেটা তৈরি হয়েছে, এটা গোটা একটা পাথরেই তৈরি হয়েছে এই জিনিসটা। আর এটা অষ্টম জেনারেশন, 8 পুরুষের লোক, 8 পুরুষের, মানে এদের সিনহা স্বামী স্ত্রী মারা গেছে, ছেলে এখন দেবত্রের মালিক রণজয় সিনহা। উনি কলকাতা বালিগঞ্জ গোলপার্কে থাকেন। ব্রিটিশ পঞ্চম জর্জের ছবি, ইংল্যান্ডের রাজা ছিলেন। আয়নাটা দেখছেন, তারা ব্যবহার করতো, আপনারা করুন। আর এবার মন্দিরটা কিছু বলার নাই, এগুলো বাংলায় লেখা আছে, আপনারা এই সার্কেল দিয়ে দর্শন করে আসুন। ভাই পুরোপুরি জিনিসগুলো এক্সপ্লেন করলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে এখানে অনেক ইকো হচ্ছে, মানে সাউন্ডটা, মানে যে কথাটা বলছে সেটা চারিদিকে ঘুরে ফিরে কানে লাগছে, সেই জন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আর ক্যামেরাতে একটু ফোকাস ছিল, সেই জন্য হয়তো মানে এক কানে ঢুকছে এক কানে বেরোচ্ছে, কারণ অতটা মাইন্ডসেট না যে পুরোপুরি ধরে নেবো। আর এই দাদারা বলছে অনেক তাদের অভিজ্ঞতা আছে, মানে তারা ধরো ডেলি মানে ধরো 5-10টা তার বেশি কাস্টমার পাই এরকমভাবে, মানে 50 টাকা করে নেয় আর পুরো জিনিসটা ঘুরিয়ে এক্সপ্লেন করাই। যাই হোক, দাদার কাছে কিছু জানতে পারলাম, সেগুলোই। ভাই কীরকম মানে ছিল বুঝে নাও, যে মানে মানুষ তো লয় বলতে গেলে, ধরে নাও মানে পশু। এখানে একটা ড্রয়িং রুম আছে, যেখানে অনেক রকম পুরাতন জিনিস যেগুলো সাজানো আছে, অনেক জিনিস পুরাতন। অনেক ছবি, অনেক কিছু যেগুলো হাতেরই তৈরি, সেগুলো এখানে আছে।
ভাই এটা দেখো, জাস্ট অসাম। কিভাবে বানিয়েছে এটা, কিন্তু ই দিয়ে বানিয়েছে, মানে একটা এই তার দিয়ে বানিয়েছে, ড্রয়িং না, ই দিয়ে না। টাচ করিস না, টাচ করিস না। রবীন্দ্রনাথ ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই পুরাতন কাঠের সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি এখন উপরে। দেখে নাও সিঁড়িটা এত আওয়াজ করো না বাচ্চা। অনেক পুরাতন এই কাঠের সিঁড়ি। এটা কি মিউজিয়াম রুম নাকি বে? ক্যাথা স্টিচের শাড়ি। এই শাড়িটা কার? কার এই শাড়িটা রে? হাতির দাঁতের কাজ কোনগুলো এটাতে, কে জানে। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ, সেজন্যই আর তোলা হলো না। একটা যেটা দেখলাম আয়নাটা, যেটা বলছিল না যে, মানে ওটা ভাই বানার যে আয়নাটা বলছে যে মুখ মানে দুজন থাকলে তুমি নিজের মুখ নিজে দেখতে হবে না, অন্যজনের ফেসটা দেখতে হবে, এরকম ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে আয়নাটা মানে এমনভাবে বানানো হয়েছে, মানে কীরকম আলাদা রকম টেকনিকে বানানো হয়েছে, মানে শরীরটা হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না, মানে ওপোনেটের এই নিজের, এরকম ব্যাপার। আর এটাই সেই বাইরে ঐতিহাসিক রাজবাড়ির এই ছোট্ট মানে ব্লগটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে, আর কি অজানা ছিল তোমাদের সেটাও জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে পাশে থাকো।